জানি না বাবু, আপনাকে ঠিকঠাক রাখতে পারলাম কিনা। আমি তো চেষ্টা করলাম এক রাতের জন্য আপনাকে একটু ভালো রাখবার জন্য। আরে তুমি কোনো চিন্তা করো না, আমার বেশ ভালো লাগিয়াছে তোমাদের সাথে থাকতে। আমি সময় পাইলে মাঝে মাঝে আসিব। তবে তবে কি বাবু? এই নাও, এইখানে এই টাকাগুলো রাখো। আবার টাকা কেন? আপনি তো আমাদের অতিথি, আর আপনাকে তো আমরা নিজের ঘরের মানুষের মতোই রেখেছিলাম। তাতেও এখন চারিদিকে হোমস্টে চলছে। বাড়িতে অতিথি আসলে ন্যায্য পারিশ্রমিকের বিনিময়ে তাকে আদর যত্ন করা কোনো খারাপ কাজ নয়। সঙ্গে মেনুগুলো রাখো, ভবিষ্যতে আমি আবার আসবো। ঠিক আছে বাবু, ধন্যবাদ। আপনার ব্যবহার আমাদের মনে থাকবে। যেমন যেমন খাবার চেয়েছি তুমি তেমন তেমন সুন্দর খাবার খাইয়েছ এবং যত্ন নিয়েছ। তোমাদের ঋণ আমি কোনোদিনও ভুলবো না। আবার আসবেন কিন্তু। হ্যাঁ, আমরা আপনার অপেক্ষায় থাকব। শহরের কাজ বাজ একটু সামলিয়ে নিয়ে আবার আসিব, চিন্তা করো না। তুমি আর তোমার ওই স্ত্রী দুজনেই ভালো থেকো, কেমন? আপনিও ভালো থাকবেন বাবু। হ্যাঁ হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। এলাম, হ্যাঁ চললাম। একটু ভিক্ষা দিয়ে যাও না বাবুরা, এই অন্ধ ভিখারির ওপর একটু দয়া করো। তোমরা তো সবাই হাঁটতে পারো, চলতে পারো, চোখে দেখতে পাও, কিন্তু আমি বড় অসহায় মানুষ। একটু সাহায্য করো বাবুরা। বিকেলে রোজ দেখি এখানে এসে বসে থাকিস, অন্য কোনো কাজ করতে পারিস না? কত তো ভালোই আছে বে। এই বাবু, আমি তো চোখে দেখতে পাই না। ভিক্ষা করে খেতে কি আমার ভালো লাগে বলুন? কিন্তু কি করব? এসব নাটক না অন্য জায়গায় কর। শহরে কত এরকম রোজ দেখি। মানুষের সামনে অন্ধ কানা খোঁড়া নাটক করে লোকের কাছে হাত পেতে পেতে ঘর বাড়ি বানিয়ে ফেলে। যত সব ভিখারি রে, ভিখারি সালা। বাবু, সত্যি বলছি, আমি অন্যরকম ওরকম অসৎ মানুষের মতো নই। আমার যদি কোনো উপায় থাকতো তাহলে এরকম রোজ রোজ হাত পেতে বসে থাকতাম না। আর নাগে গাতে হবে না। ভিখিরি আবার দুঃখ অপমান, কানা কানার মতো থাকবি, বেশি দুঃখ করতে আসবি না। তোকে দেখলে আমার দিনটাই খারাপ যায়, আর রোজ দেখি এখানে এসে বসে থাকি। যত সব। আজকাল তোমার সমাজ সেবাটা একটু বেড়ে যাচ্ছে না? কেন, সমাজসেবা আবার কি করলাম? আজ বাইরে থেকে একটা সাহেব ধরে এনে খাইয়েছো, কাল আর কাকে না কাকে ধরে এনে খাওয়াবে তার ঠিক নেই। এদিকে ঘরে নিজেরা কি খেতে পারছি না পারছি সেদিকে তোমার খোঁজ আছে? এরকম ভাবে কেন বলছো? মানুষটা কত ভালো ছিল। শুধু ভালো দিয়ে কি আর পেট চলে? ওরকম খেতে পেলে সবাই ভালো বলবে। মানুষের স্বভাবই হচ্ছে খেতে দিলে শুতে চায়। তবুও ভালো তাড়াতাড়ি বিদায় নিয়েছে। যাওয়ার সময় কত নাম করছিল তোমার, বলছিল আমরা যেন ভালো থাকি সেই কামনা করবে, আবার আসবে বলে গেছে সাহেব। এবারে আসলে না, মাথায় মুড়ো ঝাঁটার বাড়ি মেরে দুজনকে তাড়াবো। তুমি হয়তো জানো না যে বাবু বিনে পয়সায় খেয়ে যায়নি। খাওয়ার সময় আমি নিতে চাইলেও, মানে নিতে না চাইলেও না, টাকা পয়সা হাতে জোর করে গুঁজে দিয়ে গেছে। হ্যাঁ, তুমি কেন টাকা নিতে চাইবে? তুমি তো ধর্মপুত্র একেবারে। দেখো, নিজেরা যতই গরিব হই, একটা চক্ষু লজ্জা তো থাকে। দু কান কাটার আবার লজ্জা কিসের গো? যাদের ঘরে অভাব তাদের লজ্জা করলে চলে না। বাবু বলছিলেন যে এরকম গ্রামের ঘরে হোটেল খুলে মানুষকে খাওয়ানো যায়, তাতে মানে লাভ ভালো হয়। তুমি রাখো তোমার বাবুর কথা। তুমি তোমার বাবুর সাথে ঘর করছো না, আমার সাথে ঘর করছো। তাই আমি যেটা বলবো সেটাই শুনবে। একে বুঝিয়ে পারা যাবে না। একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি। চুপচাপ ঘুমিয়ে পড়ি, তাতেই শান্তি। এসো কাকু, আমার হাত ধরে এসো তুমি। আমার মতো একটা অন্ধ ভিক্ষুক মানুষকে বাড়িতে নিয়ে এসে কি করবি বল দীপা? আমি বেকার, আমি সমাজের বোঝা, তোদের সংসারের উপরেও বোঝা হব। উফ, তুমি এত ভাবছো কেন বলো তো?
তুমি তো আমার সাথে আসছো, আমি যা বলবো তুমি তাই শুনবে। এই অন্ধ ভিখারিটাকে কোথা থেকে নিয়ে এলি রে? হায় হায়, সর্বনাশ! সংসারের অমঙ্গল করে ছাড়লো এই মেয়েটা। এই নোংরা ভিখারিটাকে ভিটায় ঢুকিয়ে সব ছাড়খাড় করে দেবে দেখছি। যা যা, বেরো, দূর হ। উফ ঠাকুরমা, তুমি এরকম করছো কেন? দেখো, পলাশ কাকু সারাদিন ভিক্ষা করে, কেউ ভিক্ষা দেয় না। সবাই শুধু অন্ধ বলে অপমান করে। কতদিন ভালো করে খায়নি, একদিন যদি একটু পেট পুড়ে খায় তাতে আমাদের সমস্যা কোথায়? একটা মানুষ যদি একটু খায় তাতে তো আমাদের কম হয়ে যাবে না? না, কম হয়ে যাবে না। তুই কম বেশি হওয়ার কি বুঝিস রে ছুরি? দুদিনের মেয়ে হয়ে আমার মুখে মুখে কথা বলবি? আমি বলছিলাম দীপামাকে নিয়ে আসিস না, আমি রাস্তার লোক, রাস্তায় পড়েই মরবো। আমার জায়গা ওখানেই, খেতে পাই না পাই তাতে কার কি আসে যায়? আবার বড় বড় কথা বের হচ্ছে মুখ থেকে। অন্ধ কোথাকারে, চোখে দেখতে পাস না তো বেঁচে আছিস কেন? লজ্জা করে না আমার বাড়িতে আসতে এই ছোট মেয়েটার মাথা খেয়ে? আমার মাথা কেউ খায়নি, আমি নিজেই কাকুকে জোর করে নিয়ে এসেছি। পলাশ কাকুর অবস্থা দেখে আমার বড্ড খারাপ লেগেছে। মনে অত দয়া মায়া থাকলে আর এই সমাজে বেঁচে থাকতে হবে না। সবাই তোর মাথা মুড়িয়ে খেয়ে নেবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আবার বলছিস কি? যদি না যাস তাহলে মাথায় মুড়ো ঝাঁটার বাড়ি মারবো। এই মেয়ে, চলে আয় তুই ভেতরে। এ কি, সকাল সকাল তুমি কি শুরু করলে? এগুলো কি করছো? কেন, দেখতে পাচ্ছ না কি করছি? দেখতে তো পাচ্ছি, এমনিতে তো কোনোদিন রান্নাঘরে ঢুকতেও দেখিনি। আজ হঠাৎ করে এই সব অদ্ভুত রান্না করতে দেখছি তো সকাল সকাল, তাই অবাক হচ্ছি। রান্নাগুলোর একটার নামও বলতে পারবে? আমি কি করে জানবো? দেখো, জানো না তাও এত বড় বড় কথা বলো। কি এসব ছাতার মাথা রান্না করছো তাই তো বুঝতে পারছি না। এগুলো হচ্ছে সব বিদেশি সাহেবি রান্না। এগুলোকে বার্গার বলে, আরো আছে এর পিৎজা, দেখো না। এগুলো দিয়ে কি হবে শুনি? এত টাকা খরচা করে আবার এত শখ কিসের? শখ পয়সা খরচ করবার নয় গো, পয়সা রোজগার করবার। এগুলো আমি বাজারে বিক্রি করব। তোমার এই বিদেশি রান্না এই গ্রামে কেউ কিনবে বলে মনে হয়? এদিকে লোকেরা একবার খেলে আর ভুলতে পারবে না। এমন জিনিস এ তল্লাটে কেউ খেয়ে দেখেনি। যাই হোক, একটু সুবুদ্ধি হয়েছে তোমার, জেনে খুশি হচ্ছি। তবে আমি একটা কথা আগে থেকেই বলে দিচ্ছি। কি কথা? ভালো কিছু তো বলবে না জানি। হ্যাঁ, আমি আর ভালো কিছু বলি? যাই হোক, যা করছো করো, তবে যদি বিক্রি হয় ভালো, আর যদি না বিক্রি হয় তাহলে তোমাকে বোঝাবো পয়সা খরচ করার মানে কি। এই দেখো দেখো, প্রদীপ কিছু একটা দোকান দিয়েছে, নতুন কিছু মনে হচ্ছে, চলো দেখি। এসো এসো দাদা ভাইরা, খেয়ে যাও না। একবারে শহুরে রান্না গো, শুধু শহুরে নয়, একেবারে বিদেশি পিৎজা বার্গার। নামই শোনোনি তো কি বলবো ডেকে ডেকে। এসো না, খেয়ে দেখে যাও না। হ্যাঁ, বাবা বাবা, দাও দাও দাও, দারুণ, মানে দেখতেই তো দারুণ। এগুলো কেমন যেন একটা অন্যরকম। কেমন লাগছে বলো খেয়ে? অতুলনীয় স্বাদ। এমন খাবার কি গ্রামে কেউ খেতে পাবে ভেবেছিল? তোমার জন্য সম্ভব হয়েছে প্রদীপ। আমি তো চোখে কিছু দেখি না, আমাকে একটু খেতে দেবে? কেউ আমাকে খেতে দেয় না। হ্যাঁ, এই নাও এই নাও এই নাও। আমি কিন্তু অন্ধ ভিখিরি, টাকা পয়সা দিতে পারবো না। আহা, তোমার থেকে টাকা কে চেয়েছে ভাই? আর মনুষ্যত্বের দাম কি আর টাকা দিয়ে কেনা যায়? তুমি খাও না।
আরে নাটক দেখে বাঁচি না। একটা স্টেজ বেঁধে দেবো কাল থেকে। এমনিতে গ্রামে ছিনালি করে বিদেশি জিনিসের দোকান দেওয়া হচ্ছে, যাতে গ্রামের খাবারগুলো লোকে আর কেউ না খায়, তাই না? তার উপরে আবার অন্ধ বিক্রিকে ডেকে সমাজসেবা হচ্ছে, এসব হচ্ছে পয়সা দিয়ে পয়সা খাইছে। ভিড়ে তো লজ্জা করে না? পয়সা দে এবার মুরদ নেই খাবার খেতে। তুই আমার হাতে পয়সা দে। ওকে দিতে হবে না, তুই আমাকে দে। এমন করে কেন বলছো লালটু? তোমার থেকে তো কোনো কথা শুনতে চাই না। আমি কি তোমার পরিকল্পনা বুঝতে পারিনি ভেবেছ? নিজে এখন এইসব বাইরের খাবারের দোকান দিয়েছে, যাদের গ্রামের দোকানদারেরা ভুক্ষা মরে। ছি, একদমই না। আমি তো শুধু নতুন কিছু করবার চেষ্টা করেছি, আর এতে গ্রামের মানুষের কোনো ক্ষতি হবে না। এইসব ভিখিরি ভোজন এখানে চলবে না। ভিখিরিটা আমার মায়ের সাথে আমার বাড়িতে গেছিল, মায়ের কাছে শুনেছি। একবার যদি তোকে দেখি তোর মেয়ের হাত পা ভেঙে দেবো শালা। ঝামেলা ভালো লাগে না। একটু শান্তিতে বিকেলবেলা গিলতে এলাম, খেতে এলাম, তাও ঝামেলা। চলতে হয়, ভালো লাগে না। আরে এখানেই ঝুপড়ি ঘরে কে এসে আছে আবার, দেখি তো। আরে দীপা, পলাশ, তোরা এখানে আছিস? কি করব বলো কাকু, এই পলাশ কাকু চোখে দেখতে পায় না। এটা কি ওর অপরাধ? আমি ওকে সাহায্য করতে চাই, তাই বাবা আর ঠাকুমা আমাকে বাড়িতে থাকতে দেয় না। তাই আমি কাকু সাহায্য করার জন্য এখানে চলে এসেছি। হ্যাঁ রে, আজকে আমিও বাজারে পলাশকে খেতে দিচ্ছিলাম, তোর বাবা এসে ঝামেলা করেছে। আজকাল মনে হয় সত্যিই আমি সমাজের বোঝা। আমার জন্য এই বাচ্চা মেয়েটা এত কষ্ট পাচ্ছে, তার উপর আবার তোমাকে অপমানিত হতে হলো কাকা। আমার জন্যই তোমার বেচা কেনা বন্ধ হয়ে গেল। এসব নিয়ে তুমি ভেবো না ভাই, আমি সাধারণ মানুষ, কারোর কোনো ক্ষতি করবার কথা স্বপ্নেও ভাবিনি। উল্টে মানুষের ভালো করতে চেয়েছি সারা জীবন। তাতে যদি লোকের পেছনে ছ্যাঁকা লাগে আমি কি করব? আর তাছাড়া সমাজের আসল উদ্দেশ্য হচ্ছে সকলকে নিয়ে চলা। দীপা একদম ঠিক কাজ করেছে। যাই হয়ে যাক, আমি পলাশ কাকুকে ছাড়বো না কোনোদিন। এখন বুঝতে পারছি যা হয় ভালোর জন্যই হয়। আজকে দোকানে ওই ঝামেলাটার জন্য কিছু খাবার বেঁচে গেছিল, ভাবছিলাম ওগুলো নিয়ে কি করব। এই নে, তোরা ভাগাভাগি করে খা রে ভাই। সত্যি তোমার মতো ভালো মানুষ আর হয় না গো। দাও দাও, আমরা আনন্দ করে খাবো। খুব সুন্দর স্বাদ গো, এমন সুন্দর জিনিস আর কোনোদিন খাইনি। ঠিক আছে, তোরা খাওয়া দাওয়া করে নে শান্তিতে। এই ঝুপড়িতে আমি তোদের পড়ে থাকতে দেব না, আমার সাথে নিয়ে যাব আমাদের বাড়িতে। কই দীপাকে তো দেখছি না, এত রাতে সে কোথায় গেল? কি আর বলবো বল বেটা, সেই মেয়ে কি আর আমাদের আছে? হায় হায় গো, কি সর্বনাশের ছেলে। তার মানে কি হয়েছে কি? কি হয়েছে আবার জিজ্ঞাসা করছিস? পলাশ এসে তোর মেয়েকে নিয়ে গেছে। কি বললে কি তুমি? নিয়ে গেছে মানে? আমার মেয়েকে নিয়ে যাবে এত বড় তার সাহস হয়েছে, আর তুমি কিছু করতে পারলে না? আমি আর কি করব বল, এই বয়সে এমনিতেই শরীরে জোর পাই না, তার উপর আবার অত শক্ত সামর্থ্য ছেলেটার সাথে লড়বো কি করে? জোর করে নিয়ে গেল রে বাচ্চা মেয়েটাকে। বুঝতে পেরেছি, আজকে আমি প্রদীপের দোকানে ওকে খেতে দিইনি, তাই প্রতিশোধ নিয়েছে। তুই থাকতে আমাদের এত বড় ক্ষতিটা করতে পারলো সে? ভাবতে পারিস কত বড় সাহস? সাহস আমি ওর বার করব। এমনিতে ভিকিরির বাচ্চা চোখে দেখতে পায় না, আবার বামন হয়ে চাঁদে হাত বাড়াতে গেছে। ওর হাত যদি আমি কেটে না দিয়েছি না, তাহলে আমার নাম লালটু নয়। তুই তো জানিস আমি দীপাকে কত ভালোবাসি। ওকে ছাড়া আমার বাড়িটা শূন্য হয়ে গেছে। কোথায় যাব, কার কাছে বলবো, কিছুই বুঝতে পারছি না। তোর ফিরে আসার অপেক্ষা করছিলাম, আর আর হাহুতাশ করে কাঁদছিলাম শুধু। আমার কাঁদার দিন গেছে মা, এবারে কাঁদবে ওই শয়তানের বাচ্চা। তুই কিছু কর, একমাত্র তুই করতে পারিস। আমি বুঝতে পারছি ভালো করেই যে এর পেছনে প্রদীপের হাত রয়েছে। আমি তার দোকানের বেচা কেনা বন্ধ করে দিয়েছিলাম,
তাই সেও প্রতিশোধ দিচ্ছে এরকম ঘুরিয়ে। না হলে ওই অন্ধর ভিকিরিটার এত বড় সাহস হওয়ার কথা নয়। এবারে তুমি দেখো শুধু আমি কি করতে পারি। সব শেষ করে দেব, শয়তানগুলোকে একবারে শেষ করে দেবো। সকালটা হতে দাও শুধু। বলি, ওই শয়তানের ঘরের বউ, বলি লাজ লজ্জার মাথাকে বসে আছো নাকি? কেন, কি হয়েছে বুড়িমা? সকাল সকাল এরকম করে কথা না শোনালেই নয়। কেন, শোনাচ্ছি বলে খুব কষ্ট হচ্ছে বুঝি? হওয়ারই কথা, তোমাকেও যদি কেউ বলতো তোমারও নিশ্চয়ই কষ্ট হতো। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি কথা শোনাচ্ছি না বৌমা। আমার কি কোনো শখ হয়েছে যে তোমাকে এসে কথা শোনাবো? তাহলে কারণটা কি শুনি? ওই ভিখারিকে এনে রেখেছো, রাখো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তুমি পরের ঘরের মেয়েকে এইভাবে তুলে এনে ঘরে রেখে দিয়েছো, বলি কোন বুদ্ধিতে? কেন, নিজের ছেলে মেয়ে নেই বলে কি অন্যের দিকে নজর দিতে হবে? আমি কারো ছেলে মেয়ের দিকে নজর দিইনি, আর আমি কাউকে ঘরে নিয়েও আসিনি। নিয়ে এসেছে আমার বর। এই বাড়িটা তোমারও। তোমার বর একা তার সিদ্ধান্তে কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, আমি ওই দুটো পাপকে আজকেই বাড়ি থেকে বিদায় করব। আমি বারবার বলি বাইরের ঝামেলা ঘরে এনে না তুলতে। আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব। তারপর কার মেয়ে কার নাতনি তারা বুঝবে। বাইরের জঞ্জাল ঘরে এনে ঘরের বউকে অপমান করা, আজকেই আমি ওই ভিখারির বাচ্চা আর ওই ডাইনি মেয়েটাকে তাড়াবো। কি হয়েছে কি? একজন অসহায় মানুষ আর একটা বাচ্চা এসে আছে বলে কি তোমার গায়ে খুব ঝাল লাগছে? রাস্তায় কথা তো তোমাকে শুনতে হয় না লোকের মুখে, তাই তোমার গায়ে ঝাল নাই লাগতে পারে। আমার গায়ে ঝাল লাগাটাই স্বাভাবিক। কেন, লোকে কি আমাদের খেতে দেয় যে লোকের কথা শুনছো তুমি? অন্য কোনো লোক নয়, ওই দীপার ঠাকুমা বুড়ি আমাকে রাস্তায় যা নয় তাই করে কথা শুনিয়েছে। কেন, আমি কি ওর টাকায় খাই না পড়ি? আমি ওর কথা এত শুনবো কেন? ওর কথা শুনতে হয়েছে কারণ তুমি ওদের ঘরের মেয়েকে এখানে এনে রেখেছো। তার নিশ্চয়ই কিছু কারণ আছে। সেসব কারণ তুমি বুঝলে তুমি বোঝো, আমার জানার কোনো দরকার নেই। দেখো, পলাশের সাহায্য করবার জন্য মেয়েটাকে ওর বাড়িতে ওর বাবা আর ওই বুড়ি খুব অপমান করে কষ্ট দেয়। আহা, আর তাতেই তোমার দরদ একেবারে উতলে উঠল। এই এই তোরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে মজা? যদি লাজ লজ্জার মাথা একটুও থেকে থাকে তাহলে এক্ষুনি বের হ, না হলে মারতে মারতে বার করব। ঠিক আছে, এই ঘরে যদি ওদের স্থান না হয় তাহলে আমিও থাকবো না। এই তোমরা চলে এসো আমার সাথে, তারপর বুঝুক। আহা, এমন সুন্দর খাবার এই গ্রামের মানুষের কপালে কি আর জুটতো যদি তোমরা না খাওয়াতে আমাদের? বড় কষ্ট তো পাইনি আমরা, নিজের বাড়ি ছেড়ে পাশের গ্রামে এসে পড়ে আছি তিনজনে। জানো তো, তোমরা পছন্দ করলে আমরা রোজ বানাবো। কাকা, তুমি যদি সাহায্য না করতে তাহলে নিজের ক্ষমতায় যে কিছু করতে পারি সে বিশ্বাসটাই হারিয়ে গেছিল আমার। ভেবেছিলাম হয়তো ভিক্ষা করা আর লোকে লাথি ঝাঁটা খাওয়া ছাড়া এ জীবন আর কিছু পাবো না, কিন্তু তুমি আবার আমাকে তোমার কাজের সঙ্গে যুক্ত করে রোজগারের পথ দেখিয়ে দিয়ে বাঁচিয়েছো কাকা। এটা আমার ধর্ম রে ভাই, তুই সবসময় এরকম করিস না। আরে তুমি প্রদীপ না? কিন্তু তুমি এখানে কি করিতেছ? আর এগুলো আরে সাহেব, আসুন আসুন, তোমরা সবাই দেখো, হে বাবু না অনেক দূর থেকে এসে আমাদের বাড়িতে ছিলেন এক সময়। ইনি আমাকে সবই শিখিয়ে দিয়েছিলেন। ধন্যবাদ বাবু, আপনার দয়াতেই আমরা এসব ভালো মন্দ খাবার খেতে পাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এবার বলো তো প্রদীপ, ঘটনা কি ঘটেছে? কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার মন বলিতেছে। এই যে পলাশ আছে না, এ চোখে দেখতে পায় না বাবু, বড় অসহায় মানুষ, মানুষের কাছে অপমানিত হতো, খেতে পেত না। বাচ্চা মেয়েটা সাহায্য করতে চেয়েছিল, তাই ওকে ওর বাড়ির লোকজন প্রচণ্ড অত্যাচার করত। আর আমার অপরাধ, আমি ওদের দুজনকে সাহায্য করতে চেয়েছি, এজন্য আজকে আমরা তিনজনেই গ্রাম ছাড়া। আহা হা হা হা, খুবই দুঃখের বিষয়। তবে তোমাকে আমার প্রথমেই ভালো লেগেছিল প্রদীপ।
আর আজ আরো ভালো লাগলো। এত ভালো মানসিকতার মানুষ আজকাল আর পাওয়া যায় না। এই নাও কিছু টাকা, আর তোমাদের এখন নতুন ব্যবসা কাজে লাগবে। আর হ্যাঁ, খুব ভালো বুদ্ধি করেছো। আমার কথা অনুযায়ী যে ব্যবসা শুরু করবে ভাবতে পারিনি। ব্যবসা এগিয়ে নিয়ে যাও, একসময় অনেক দূর পর্যন্ত তোমাদের নাম ছড়িয়ে পড়বে। ছেড়ে দাও বলছি বাবা, আমাকে তুমি এরকম মারছো কেন? বাড়ি যাবি না তুই? তোর ঘর যাবে রে। জানতাম তোকে এখানেই পাবো। আজকে দেখ, তোকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে যদি আমি তোকে মেরে না ফেলি না, তো আমার লাল লেটো নয়। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে মেরে ফেললো গো মারতে মারতে। একটা বাচ্চা মেয়ে চিৎকার করে কাঁদছে না ওদিকে? আমাদের বাড়িতে যে দীপা ছিল তার গলা বলে মনে হচ্ছে না। গিয়ে দেখি তো কোনো বিপদ হলো নাকি। খবরদার, ছেড়ে দাও বলছি ওকে। কাকিমা, আমাকে বাঁচাও, আমার বাবা আমাকে মেরে ফেলছে। আমার মেয়েকে আমি মারবো কি বাঁচিয়ে রাখবো সেটা তুই বলতে আসবার কে রে? আমি ওর বাপ লেলটো, আমি যা খুশি তাই করবো। আমি কে দেখাচ্ছি, আমি কে। বাচ্চা নিজের হলেও তাকে মারা আইনত অপরাধ। দেখাচ্ছি তোকে। আজ তোকে মেরে আমি তোর মাথা ফাটিয়ে দেব। ওরে বাবা রে, ওরে ওরে মেরে পেলো রে, ওরে পালা রে, ওরে বাবা, এ বাবা মেরে দেবে রে। প্রদীপ, কোথায় আছো? একটু বাইরে এসো। কি হয়েছে বুড়িমা? এ কি তুমি এসেছো? আমরা ক্ষমা চাইতে এসেছি বাবা। হঠাৎ করে ক্ষমা চাওয়ার কি হলো তোমাদের? আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। কাল আমার আপন ছেলে তার মেয়েকে মারতে গিয়েছিল। যদি তোমার বউ না বাঁচাতো তাহলে একটা খুব বাজে কাণ্ড হয়ে যেত। তাই আমি বুঝতে পেরেছি যে আসলেই কে আপন আর কে পর। তোমরা যা করেছো খুব ভালো কাজ করেছো। আমরাই খারাপ, বুঝতে পারিনি, তাই বাধা দিয়েছি। তাই এখন থেকে আর তোমাদের এখানে পড়ে থাকতে দেব না। চলো, আমাদের বাড়িতে সবাই আমরা একসাথে থাকবো। আমি জানতাম একদিন সবাই বুঝতে পারবে। কি মজা, কি মজা। পলাশ, তোমাকে নিয়েও আমার আর কোনো অসুবিধা নেই। মানুষের মধ্যে অনেক অক্ষমতা লুকিয়ে থাকে। অনেকে অনেক কিছু পারে, আবার পারে না, কিন্তু সবাই মিলেমিশে থাকলেই একটা সুস্থ সমাজ গড়ে ওঠে। চলো ভাই, তুমি আমাদের সাথে একসাথে থাকবে, আর আমরা আমাদের এই ভাঙা বাড়িতেই বিদেশি হোটেল চালাবো, সবাই মিলে একসাথে।